আচ্ছা তলিক আপু, একটা কথা বলো তো, তুমি কি সবসময় এত বেশি সাজগোজ করে কলেজে আসো, নাকি শুধু আমাকে পাগল করার জন্যই এত সুন্দর হয়ে আসো? আহা, জুনিয়র বাবু তো দেখি খুব সাহসী হয়ে গেছে। সাজগোজ তো আমার জন্য করি, তোর মতো চশমা পরা গাধার জন্য নয়। গাধা? আমি গাধা? এই গাধাটার ভালোবাসার জন্য তো তুমি কফি শপে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করো। বেশি কথা বলিস না তো, কফিটা দে আগে। আর শোন, কালকের অ্যাসাইনমেন্টটা কিন্তু তোকেই করে দিতে হবে। অ্যাসাইনমেন্ট? তুমি তো শুধু আমাকে কাজের ছেলে হিসেবেই ব্যবহার করো, ভালোবাসার কোনো নামগন্ধ নেই। কে বলল ভালোবাসার নামগন্ধ নেই? তুই কি জানিস না, তুই যখন লাইব্রেরিতে পড়িস তখন তুই কতটা কিউট হয়ে যাস। কিউট? আমি? মানে তুমি কি আমাকে ভালোবাসো? দূর পাগলা, ভালোবাসা কি না সেটা না হয় পরে বোঝা যাবে। আগে পড়াশোনাটা শেষ কর, তারপর না হয় আমার সিনিয়র হওয়ার সুযোগটা কাজে লাগা। না হলে তো আমি সিনিয়র বউ হয়ে যাব। সিনিয়র বউ? বাহ, মন্দ না, কিন্তু তার আগে? তার আগে আগে তোকে আমার এই কফিটা খাওয়াতে হবে। এই কফি তো অমৃত, অমৃতের মতো তুমি। থাম, বেশি কথা কবি কবি বলতে হবে না। চল, ক্লাস আছে। কফি শপ থেকে বেরিয়ে আকাশ আর তুলিকা যখন করিডোর দিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই সামনে এসে দাঁড়ালো নীল। নীল তুলিকার ব্যাচের ছাত্র, বেশ ফুর্তিবাজ এবং অহংকারী হিসেবেই পরিচিত। তুলিকাকে দেখে সে একটা বাঁকা হাসি হাসলো, যা আকাশ একদম পছন্দ করলো না। আরে তুলিকা, কি ব্যাপার? এই চশমা পরা জুনিয়রটার সাথে কফি শপে? তা আজকের অ্যাসাইনমেন্টটা কি এই গাধাটাকে দিয়েই করালি? নীল, তোকে কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয়ে নাক না গলাতে। আমাদের ক্লাসের কাজ আমরা বুঝে নেব। আরে ব্যক্তিগত বিষয় কোথায়? সবাই জানে এই ছেলেটা তোর পিছু পিছু ঘোরে। তুই যে তাকে পাত্তাই দিস না, সেটাও তো সবার জানা। কফিখোর গাধাগুলোকেও কি এখন সঙ্গী বানাচ্ছিস নাকি? ভাইয়া, আপনি ভদ্রভাবে কথা বলুন। তুলিক আপু আমার বন্ধু। বন্ধু? এই জুনিয়র গাধাটাকে নিজেকে তোর বন্ধু মনে করে? এই দেখ, তুলিকার ছায়া হয়ে ঘেরা আকাশ আবার প্রতিবাদ করতে এসেছে। তোর অকাত কিরে? তুলিকা কি তোকে নিজের লেভেলের মনে করে? নীল, যথেষ্ট হয়েছে, চুপ করবি একদম। কেন, সত্যি কথা বললে গায়ে লাগছে? তোকে তো শুধু কাজের জন্য ব্যবহার করে, জানিস না? আর তুইও গাধার মতো ল্যাজ নাড়িয়ে পড়ে থাকিস। তোকে দিয়ে কি আর প্রেম হবে? তুই তো কেবলই তুলিকার গোলাম। নীলের অপমানজনক কথাগুলো যেন তরবারির মতো আকাশের বুকে বিঁধল। সে বরাবরই আবেগপ্রবণ, তুলিকার জন্য সে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু সবার সামনে এভাবে নিজের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়াটা সে নিতে পারল না। নীলের দিকে তাকিয়েই আকাশের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করলো। নীল, তুই জানিস না তুই কি করেছিস? আকাশ, কান্নাকাটি করিস না তো পাগলা। নীল একটা আস্ত গাধা, ওর কথায় তুই কাঁদছিস। কেঁদে কি হবে? যা সত্যি তা তো। তুই থামবি? একদম চুপ কর। তুই কি বলছিস না তুই কি বলছিস? নীল, তোর মতো অভদ্র মানুষের সাথে কথা বলাই বোকামি। তুই হয়তো মনে করিস তুই খুব স্মার্ট, কিন্তু তুই আসলে একটা ইতর। তোর এই আচরণের জন্য তোকে সবার সামনে ক্ষমা চাইতে হবে। আমি আমি ক্ষমা চাইব এই জুনিয়রের কাছে? হ্যাঁ, তোকেই ক্ষমা চাইতে হবে। যদি আমার সম্মানের একটুও মূল্য দিস তবে এখনই ক্ষমা চা, না হলে প্রিন্সিপালের কাছে যেতে আমার এক মুহূর্ত লাগবে না। তুলিকার কড়া ধমক আর প্রিন্সিপালের হুমকির সামনে নীল থতমত খেয়ে যায়। কলেজের বাকি ছাত্রছাত্রীরাও তাদের ঘিরে ধরেছে। আকাশকে কাঁদতে দেখে অনেকেই নীলের সমালোচনা করতে শুরু করে। নীল নিরুপায় হয়ে আকাশের দিকে তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও বলে। সরি। নীল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দেখলি, ও পালালো। তোকে কাঁদতেই হবে না। চল, ক্লাস প্রায় শুরু হয়ে গেছে। কিন্তু ও যা বলল, সবাই তো জানেই আমি তোমার পিছু ঘুরি। জানি তো, আমি জানি তুই আমার পিছু ঘুরিস, আর এটাও জানি কেন ঘুরিস। আর গাধা, আমি কি তোকে পাত্তাই দেই না? পাত্তা যদি নাই দিতাম তবে কি আজ কফি খেতাম বা তোকে অ্যাসাইনমেন্টের কথা বলতাম? আকাশ তুলিকার দিকে তাকিয়ে রইল। তুলিকার আশ্বাস তার মনে কিছুটা হলেও শান্তি নিয়ে এলো। তবুও নীলের অপমানজনক কথাগুলো তার মনে গেঁথে রইল। তারা দুজনে ক্লাসের দিকে হাঁটা দিল, কিন্তু আকাশের মনে একটা চাপা ভয় আর অস্বস্তি থেকেই গেল।
ছুটি শেষে আকাশ যখন ক্লাসরুম থেকে বের হলো, দেখলো আকাশ ভেঙে বৃষ্টি নামছে। চারিদিক অন্ধকার আর বৃষ্টির তোড়ে রাস্তাঘাট প্রায় অস্পষ্ট। উফ, কি সাংঘাতিক বৃষ্টি! এখন বাড়ি ফিরবো কিভাবে? আহা, তুই তো গাধা, তোর তো ছাতা আনার বুদ্ধির বালাই নেই। আমার ছাতাটাও ব্যাগে নেওয়া হয়নি। তাহলে আর কি করবে? চলো বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করি। বৃষ্টিতে না ভিজে এখন আর উপায় নেই। আজকে ভালোই লাগছে, তোমার সাথে বৃষ্টিতে ভিজতে পারবো। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। চল তাহলে, দেরি করে আর লাভ নেই। উপায় না দেখে দুজনেই ভিজতে ভিজতে হাঁটা শুরু করলো। বৃষ্টির তোড়ে দুজনেরই জামা কাপড় ভিজে একাকার। তুলিকার ভেজা চুলগুলো মুখের উপর এসে পড়েছে। বৃষ্টির জলে তার মুখমণ্ডল অদ্ভুত সুন্দর আর স্নিগ্ধ লাগছে। আকাশ হাঁটতে হাঁটতে তুলিকার দিকে তাকিয়ে একটা ঘোরের মধ্যে চলে গেল। তার মনে হলো তুলিকা এখন আর কোনো সিনিয়র বান্ধবী নয়, সে তার পৃথিবী। আবেগের বশবর্তী হয়ে মুহূর্তের ভুলে আকাশ কোনো কিছু না ভেবেই আচমকা তুলিকাকে জড়িয়ে ধরলো এবং তার কপালে একটা চুমু এঁকে দিল। তুলিকা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। পরের মুহূর্তেই সে নিজেকে সজোরে ছাড়িয়ে নিয়ে আকাশকে সপাটে একটা থাপ্পড় মারলো। আকাশের চশমাটা প্রায় পড়েই যাচ্ছিল। তুলিকা রাগে আর অপমানে কাঁপছে। তোর সাহস কত? তুই আমাকে ছোঁয়ার দুঃসাহস কিভাবে করলি? আমি সিনিয়র বলে কি তোকে যা খুশি করার লাইসেন্স দিয়ে দিয়েছি? তুলিকাপু, আমি আসলে... একদম চুপ। নীল ঠিকই বলেছিল, তোকে আমি মানুষ বলে মনে করি, আর তুই নিজেকে আমার বর মনে করতে শুরু করেছিস। তুই নিছক একটা জুনিয়র গাধা। আমার পিছু পিছু ঘেউ ঘেউ করা ছাড়া তোর আর কোনো যোগ্যতা নেই। আকাশ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের ভুল বুঝতে পেরেও কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। তুলিকা থামলো না, তার কথাগুলো তীরের মতো এসে বিঁধতে লাগলো। তোকে আমি কাজের ছেলে বলে ভুল করেছিলাম। তুই তো আস্ত একটা গোলাম হওয়ারই যোগ্য। তোর মতো সস্তা ছেলের সাথে কথা বলাও আমার অপমান। তুলিকা কাঁদতে কাঁদতে বৃষ্টির মধ্যে দ্রুত পায়ে সেখান থেকে চলে যেতে লাগলো। আকাশ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। রাতের বেলা ঘরের আলো জ্বলছে, কিন্তু আকাশ অন্ধকারাচ্ছন্ন। সে বিছানায় বসে ডুকরে ডুকরে কাঁদছে, তার গাল এখনো জ্বালা করছে, কিন্তু মনের যন্ত্রণা তার চেয়ে অনেক বেশি। আমি কি করলাম? তুলিকাপুকে এভাবে অপমান করলাম। আমি সত্যি একটা গাধা। নীল যা বলেছিল সেটাই ঠিক। আমি শুধু পিছুই ঘুরে বেড়াই, ভালোবাসার মানে বুঝি না। তুলিকাপু আমাকে কতটা বিশ্বাস করত, আর আমি সেই বিশ্বাস ভেঙে চুরমার করে দিলাম। আকাশ মেঝেতে ছড়িয়ে থাকা বইগুলোর দিকে তাকায়, তার আর কিছুতেই মন বসছে না। না, আমি আর কলেজে যাব না। ওই ঘৃণিত মুখ নিয়ে আমি আর তুলিকাপুর সামনে দাঁড়াতে পারবো না। সবার সামনে আমাকে যে লজ্জার মুখোমুখি হতে হয়েছে তা আর সহ্য করা যাবে না। সামনের পরীক্ষা আমি বাড়িতে বসেই পড়ব। তুলিকাপুকে আর আমার মুখ দেখতে হবে না। আকাশ তার ফোনটা হাতে নেয়, স্ক্রিনে তুলিকার নামটা ভেসে ওঠে, তার হাত কাঁপছে। আর কোনো যোগাযোগ নয়। আমি সব নষ্ট করেছি। আমার কোনো অধিকার নেই ওর সাথে কথা বলার। আকাশ ফোন থেকে সিম কার্ডটা খুলে ফেলে, তারপর সেটা জানালার বাইরে বৃষ্টির অন্ধকারে ছুঁড়ে ফেলে দেয়। দূর হয়ে যা, সব যোগাযোগ বন্ধ। আমি আর কাউকে চাই না। নিজেকেই নিজের শাস্তি দেব। এই অপমানের পর আমি বেঁচে থাকার যোগ্য কিনা তাও জানি না। আকাশ আবার বিছানায় শুয়ে পড়ে, বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। অন্যদিকে তুলিকা তার ঘরের মেঝেতে বসে আছে, ফোনটা হাতে, বারবার একই মেসেজ, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ সুইচড অফ। বৃষ্টির শব্দে তার কান্না মিশ্রিত দীর্ঘশ্বাস হারিয়ে যাচ্ছে। কেন ফোনটা বন্ধ করলি তুই আকাশ? তুই তো জানিস আমি অভিমানী। তোকে একটু বেশি বকে ফেলেছি বলে কি তুই আস্ত মানুষটাই হারিয়ে যাবি? আমি জানি তুই আমার পিছু ঘুরিস, জানি তুই আমাকে ভালোবাসিস। তোর এই পাগলামি, ওই চশমার আড়াল থেকে তাকিয়ে থাকা সবই আমার ভালো লাগতো। কিন্তু আজ কেন যে আমি নিজেকে সামলাতে পারলাম না। জ্বরটা কি খুব জোরে লেগেছিল? নীল তোকে যখন অপমান করছিল আমি তোকে আগলে রেখেছিলাম, আর নিজেই তোকে অত বড় অপমান করলাম। আমি কি সত্যি নীলের বলা সেই কথাগুলোর মতোই তোকে গোলাম বানিয়ে রেখেছিলাম? না আকাশ, আমি চাইনি তোকে ওভাবে বলতে। আমি তো চেয়েছিলাম তুই পড়াশোনায় ভালো কর, আমার সাথে বন্ধুত্বটা বজায় রাখ। তুলিকা উঠে দাঁড়িয়ে জানালার কাছে যায়, বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। তুই তো আমার জীবনের একটা অংশ হয়ে গেছিলি।
আমার সিনিয়র হওয়ার সুযোগটা কাজে লাগিয়ে আমি তোকে শুধুই শাসন করতাম, কিন্তু তোর ভালোবাসার গভীরতা আমি বুঝতে পারিনি। আজ যখন তুই আমাকে জড়িয়ে ধরেছিলি, আমার ভেতরের রাগের চেয়েও বড় একটা অনুভূতি কাজ করেছিল, কিন্তু আমি সেটা ঢাকতে গিয়ে তোকে আঘাত করে বসলাম। এখন তুই হয়তো ভাবছিস আমি তোকে ঘৃণা করি, তুই হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছিস। কাল যখন ক্লাসে যাবি না, সবাই আমাকে দোষ দেবে, কিন্তু তার চেয়েও বড় কথা, তুই যদি সত্যি আমার যোগাযোগ থেকে সরে যাস, আমি কিভাবে বাঁচবো? আমি চাইনি তোকে গোলাম বানাতে, আমি চেয়েছিলাম তুই আমার পাশে থাক। আমি তোকে বন্ধু হিসেবে চেয়েছিলাম আকাশ। তোর ওই সরল মুখের অপমান আমি কিভাবে সহ্য করব? তুলিকা ফোনটা আবার ডায়াল করে, কিন্তু একই ফলাফল। সে রাগে ও দুঃখে ফোনটা জানালার পাশে টেবিলে রেখে দেয়। না, আমি এভাবে বসে থাকতে পারি না। নীল যে বিষাক্ত কথাগুলো বলেছিল, সেগুলো যদি তুই সত্যি বলে মনে করিস, তবে আমি বড় ভুল করে ফেলেছি। আমি কোনোভাবেই তোকে ওই ঘৃণিত আর লজ্জার মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেব না। কাল সকালটা হোক, আমি সোজা তোর বাড়ি যাব, সবার সামনে না হোক, তোর সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবো। আমি তোকে বলবো যে আমি ভুল করেছিলাম, আমি তোকে বোঝাবো যে আমার জীবনে তোর কতটা গুরুত্ব। আমি চাই না ওর পড়াশোনা নষ্ট হোক, আমি চাই না তুই আমাকে ছেড়ে যাস। আমি তোর গোলাম নই, তুই আমার বন্ধু। এই কথাটা আমাকে তোকে ফিরিয়ে দিতেই হবে। পরদিন সকালে জানালার পর্দা ভেদ করে আসা কড়া রোদে আকাশের ঘুম ভাঙলো। চোখে মুখে ক্লান্তির ছাপ, কালকের কান্নায় চোখ দুটো ফোলা। সে আড়ামোড়া ভেঙে জানালার কাছে যেতে স্তব্ধ হয়ে গেল। এ কি, তুলিকাপু রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিজছে না? কালকের বৃষ্টি তো থেমে গেছে, ও কি আমার জন্য দাঁড়িয়ে আছে? এখন তো সকাল 8টাও বাজেনি। আকাশ দ্রুত জানালার পর্দা টেনে দিল, যেন তুলিকা তাকে দেখে না ফেলে। সে অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। কেন এসেছে ও? আমাকে আরও অপমান করার জন্য? কালকের ওই চর আর ওই কথাগুলোর পর ও কি করে আমার সামনে দাঁড়ায়? না, আমি নিতে যাব না, আমি কোনোভাবেই ওর সামনে যাব না। ও যদি মনে করে আমি ওর গোলাম, তবে আমি প্রমাণ করে দেব আমি গোলাম নই। আমি আর ওর কোনো অ্যাসাইনমেন্ট করব না, ওর কোনো কথা শুনব না। আজ আমি সারাদিন বাড়ি থেকে বের হব না, দরকার হলে দরজা বন্ধ করে রাখব। ও যতক্ষণ না যায় আমি বের হব না। আকাশ আয়নার সামনে গিয়ে নিজের মুখটা দেখলো। কালকের চরের দাগটা এখনো হালকা লাল হয়ে আছে। এই দাগ আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি কতটা নিচে নেমেছিলাম। আমি নিজের সম্মানটা হারিয়ে ফেলেছিলাম। ও আমাকে থাপ্পড় মেরেছিল সবার সামনে। নীল যা বলেছিল সেটাই তো সত্যি। আমি শুধু ওর পিছু পিছু কুকুরছানার মতো ঘুরে বেড়াই। কিন্তু আর নয়, আমি এখনই আমার ফোনটা ঠিক করব, নতুন সিম কার্ড কিনব। আমি তুলিকাপুকে কোনো সুযোগই দেব না আমার সাথে কথা বলার। আমি পড়াশোনা করব, কিন্তু নিজের জন্য, ওর জন্য নয়। ও হয়তো ভাবছে আমি কালকের পরে কেঁদে কেটে ওর পায়ে পড়ব, কিন্তু না, আমি আর ওর কথায় উঠবস করব না। আমি প্রমাণ করব যে আমি ওর চেয়ে কোনো অংশে কম নই। আমি ওকে দেখিয়ে দেব আকাশ গোলাম নয়, আকাশ একজন স্বতন্ত্র মানুষ। তুলিকা বিধ্বস্ত অবস্থায় কলেজের গেটে এসে দাঁড়ালো। আকাশকে ফোনে না পেয়ে সে ভেবেছিল কলেজে হয়তো ওর দেখা পাবে, কিন্তু ক্যাম্পাসে পা রাখতেই একটা অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ তাকে গ্রাস করলো। করিডোরে দাঁড়িয়ে থাকা ছাত্র ছাত্রীরা তার দিকে তাকিয়ে ফিসফিস করছে, কেউ কেউ মোবাইলের স্ক্রিনে তাকিয়ে অট্ট হাসি হাসছে। তাদের চাহনিতে কেমন একটা তাচ্ছিল্য আর কৌতুক। কি হচ্ছে এসব? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে কেন? আর নীল নীল কেন দাঁড়িয়ে আছে একদম মাঝখানে? ওর চোখে ওটা কেমন পৈশাচিক হাসি। আকাশ তো আসেনি, তাহলে এইসব কিসের গুঞ্জন? তুলিকা এগোতেই নীল তার সামনে এসে দাঁড়ালো, হাতে ফোন। ফোনের স্ক্রিনে কালকের বৃষ্টির দৃশ্য, আকাশের তুলিকাকে জড়িয়ে ধরা আর চুমু খাওয়ার ভিডিও। নীল ভিডিওটা সাউন্ড বাড়িয়ে সবার সামনে প্লে করে দিল। আরে, আমাদের কলেজের কুইন এসে গেছে। তা তুলিকা, তোমার গোলাম আকাশ কই? ভিডিওটা তো পুরো কলেজ ভাইরাল। তোমার সস্তা জুনিয়রের সাথে ভিডিওটা কেমন লাগছে? সবাই তো দেখছে। আর শোন, চটা কিন্তু দারুণ ছিল। নীল, তুই তুই এটা কি করেছিস? তুই ভিডিওটা রেকর্ড করেছিস? এটা খুবই অন্যায়, ডিলিট কর এখনই।
তোর সাহস কি করে হলো আমার ব্যক্তিগত মুহূর্ত নিয়ে এইভাবে সবার সামনে তামাশা করার? ডিলিট কেন করব? আমি তো সবাইকে দেখাচ্ছি যে আমাদের পুরো সরি ডিলিট কেন করব? আমি তো সবাইকে দেখাচ্ছি যে আমাদের কলেজের সিনিয়র আপু কিভাবে নিজের জুনিয়রের কাছে নিজেকে শেপে দেয়। সবাই দেখ, আমাদের তুলিকার পছন্দের মানুষ। এই ভিডিও দেখার পর তো মনে হচ্ছে আকাশের সাথেই বিয়েটা করে ফেলা উচিত। তুলিকা কান্না চেপে সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সবার তাচ্ছিল্যের হাসি তার কান্নাকে আরো বাড়িয়ে দেয়। সে নিজের অপমানে আর আকাশের জন্য ভয়ে ভেঙে পড়ে। তোমরা ভুল বুঝছো, এটা এটা তেমন কিছু নয়। আকাশ আমার বন্ধু, ও একটু আবেগপ্রবণ। বৃষ্টির মধ্যে প্লিজ তোমরা বিশ্বাস করো, এটা কোনো প্রেম নয়। আমি ওকে শুধু বকেছিলাম কাল। আমি চাইনি ওর সাথে এমন কিছু হোক। ও বন্ধুত্ব? হা হা হা। এই ভিডিওটা দেখার পর কে বিশ্বাস করবে এটা বন্ধুত্ব? তুলিকা, তোকে আমি পছন্দ করতাম, তাই বলছি। তোর যা অবস্থা হয়েছে, এখন তোকে আর কেউ বিয়ে করবে না। কোনো ভদ্র করে ছেলে তোকে বউ হিসাবে নেবে না। তোর সিনিয়র বান্ধবীর ইমেজ তো ধুলোয় মিশে গেছে। নীল এগিয়ে এসে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। তুলিকার অপমানের মাত্রা চরমে পৌঁছয়। আশেপাশের ছাত্রছাত্রীরা আরো উৎসুক হয়ে দৃশ্যটা দেখতে থাকে। তবে শোন, আমি তোকে পছন্দ করি, আর এই ভিডিওর পর আমি একমাত্র তোকে বিয়ে করতে পারি। আমার প্রস্তাবে রাজি হয়ে যা, নাহলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব। তোকে আমার গোলাম বানিয়ে রাখবো, যেমনটা তুই আকাশকে রাখতিস। এত অপমানের পর তুলিকার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে নিজের সমস্ত শক্তি দিয়ে নীলকে সপাটে একটা থাপ্পড় মারে। চরের শব্দে করিডোরটা স্তব্ধ হয়ে যায়। চুপ কর শয়তান, তোর সাহস কি করে হয় আমাকে নিয়ে এসব বলার? তোকে আমি বিয়ে করব? তুই মানুষের নামে কলঙ্ক। আকাশ তোর মতো নোংরা নয়, আমি তোকে ঘৃণা করি। তুলিকা দৌড়ে কলেজ থেকে বেরিয়ে আসে। তার চোখের জল বাদ মানছে না। রাস্তায় দৌড়তে দৌড়তে সে নিজের মনে কথা বলতে থাকে। তার দম বন্ধ হয়ে আসছে। কেন কেন এমন হলো আমার সাথে? আকাশ আর আমার বন্ধুত্ব খুব ভালো ছিল। আমি শুধু ওকে বকেছিলাম, চর মেরেছিলাম অনুশোচনায়। আমি তো চাইনি আমার জীবনটা এভাবে নষ্ট হোক। সবকিছু কেন এভাবে এলোমেলো হয়ে গেল? নীল কেন আমার সাথে এমন করলো? এখন আমি কি করব? সবাই আমাকে কি বলবে? আকাশ তুই কোথায়? তুই কেন আমাকে এভাবে একা ফেলে দিলি? পরের দিন সকালে তুলিকা আকাশের বাড়ির সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে কাল রাতের নির্ঘুম ছাপ। সে দারোয়ান হাশেম মিয়ার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। হাশেম মিয়া লোকটা খুব ভালো। আকাশকে সে নিজের ছেলের মতো দেখতো। হাশেম কাকা কেমন আছেন? আকাশ আছে ওপরে? ওর ফোনটা কাল থেকে বন্ধ পাচ্ছি তো, তাই একটু খবর নিতে এলাম। আরে মা, তুমি আসছো? কি আর কমু, কাল রাতেই তো কান্দে কান্দে সব মালামাল নিয়ে পোলাটা চইলা গেল। কি চলে গেছে? কোথায়? বাসা পরিবর্তন করেছে? হ মা, বাসা বদলায়া চইলা গেছে। কই গেছে এইটা তো মোরে কয়া যায় নাই। খালি কাল রাতে আমার লগে অনেকক্ষণ কথা কইল। পোলাটা খুব কান্দেছিল মা। কাল দিনের বেলাও পোলাটা ঘরের বাইর হয় নাই, কান্দেছিল। কিন্তু কাকা আপনি জানেন না ও কোথায় গেছে? কোনো ঠিকানা, কোনো নাম্বার? না মা, এটা তো আমি জানি না। আমারে খালি কইল কাকা আমারে মাফ কইরা দিও, আমি আর এই বাসায় থাকবো না। হাশেম মিয়া একটু ইতস্তত করে আবার কথা বলতে শুরু করলো। তার চোখে আকাশের জন্য ভালোবাসা আর তুলিকার প্রতি কিছুটা আক্ষেপ। মা, কাল রাতে আমি ওই ভিডিওটা দেখছিলাম। আকাশ পোলাটা খুব ভালো। তোমার লগে ওর বন্ধুত্বটা আমি কতদিন দেখে আসছি। তোমরা তো ঝগড়াও কইরা থাকতা, কিন্তু কাল রাতে ও যা কান্দা আমারে কইল, ও নাকি তোমারে খুব কষ্ট দিছে। কাকা ভিডিওর বিষয়ে এখন থাক। আপনি কিছু জানেন না ও কোথায় গেছে? একদম আন্দাজ করতে পারছেন না? না মা, এইটা তো আমি জানি না। ও খালি কইল নতুন কইরা সব শুরু করব। আমার খুব খারাপ লাগছে মা, পোলাটা এত শান্ত ছিল। তুলিকা আর কিছু বলতে পারলো না। সে হাশেম মিয়ার থেকে চোখ সরিয়ে এই বন্ধ জানালার দিকে তাকিয়ে রইল। সেখানে আকাশ কাল পর্দা টেনে দিয়েছিল। তুমি কি সত্যি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে নীল? তুমি কি এইভাবে সত্যিই আমাকে ছেড়ে চলে গেলে আকাশ? আমি তো শুধু রাগের মাথায় বকেছিলাম। আমি তো চাইনি তুমি সব ছেড়ে চলে যাও। তুলিকা ছলো ছলো চোখে বাড়িটার দিকে শেষবারের মতো তাকালো।
কাকা আপনি ভালো থাকবেন। আকাশ যদি কখনো যোগাযোগ করে আমায় জানাবেন। তুলিকা ধীর পায়ে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করলো। তার বুকটা ভেঙে আসছে অনুশোচনায়। আকাশ চলে গেছে, আর তার সাথে সাথে তুলিকার জীবনের অনেক কিছু বদলে গেল। পরের দিন সকালে তুলিকা খুব বুক বেঁধে কলেজে ঢুকলো। সে মনে মনে ঠিক করেছে সে কোনো অপমানের কাছে হার মানবে না। কিন্তু কলেজের করিডোরে পা রাখতেই নীল আবার তার সামনে এসে দাঁড়ালো, সাথে তার চেলা চামুন্ডারা। আরে আমাদের তুলিকা আপু যে, তা কি হলো? প্রেমিক তোকে ছেড়ে পালিয়েছে, নাকি ভিডিওর মধু খেয়ে সে এখন অন্য কারোর সাথে জমিয়ে প্রেম করছে? তুলিকার পুরো শরীর রাগে কাঁপতে শুরু করলো। সে নীলের চোখের দিকে তাকিয়ে জবাব দিল, নীল, তোর মুখে লাগাম দে। আকাশ পালায়নি, ও পালানোর মতো ছেলে নয়। হা হা হা, পালায়নি? তাহলে কোথায় সে? ভিডিওটা তো ভাইরাল হওয়ার পর থেকে আর তাকে কলেজে দেখা যাচ্ছে না। তোর কপালটা এমন তুলিকা, যারা তোকে সত্যি ভালোবাসে তারা তোকে ছাড়ে না, পালায়। তুলিকা আর নিজেকে সামলাতে পারলো না। তার রাগ আর অপমান একসাথে ফেটে পড়লো। সে সবার সামনে নীলের চোখে চোখ রেখে বলল, শোন নীল, ভালো করে কানে ঢুকিয়ে নে। আকাশ পালায়নি। আমি ওকেই খুবই শীঘ্রই বিয়ে করে তোকে দেখিয়ে দেব। তোর মতো নোংরা মানুষ যে বন্ধুত্ব আর ভালোবাসার মানে বোঝে না, তাকে আমি প্রমাণ করে দেব আকাশ আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। করিডোর জুড়ে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। নীল অবাক হয়ে তাকিয়ে রইল, আর তুলিকা রাগে জলজল করতে করতে সেখান থেকে চলে গেল। শহরের এক কোণের পার্ক, গাছগুলোর আড়ালে একটা বেঞ্চে বসে আছে আকাশ আর মেঘলা। আকাশের পরনে মলিন পোশাক, চোখে মুখে ক্লান্তির ছাপ। সে কয়েকদিন ধরে ঠিকমতো খায়নি। মেঘলা টিফিন বক্স খুলে পরম যত্নে আকাশকে খাইয়ে দিচ্ছে। আকাশ আর মনেই খাবারগুলো গিলছে, তার দৃষ্টি দূরে কোথাও হারিয়ে গেছে। একদম গাধা তুই আকাশ, কয়েকটা দিনেই নিজেকে কঙ্কাল বানিয়ে ফেলেছিস। আমি কি তোর মা হই যে রোজ এসে খাইয়ে যাব? নিজের খেয়াল কি নিজে রাখতে পারিস না? চশমাটা যে তোর নাকের উপরে পড়ে যাচ্ছে, ওটা কি দেখতে পাচ্ছিস না? তুই কি ভেবেছিস না খেয়ে থাকলে তুলিকা তোর কাছে ফিরে আসবে? সে তোকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়েছে। খিদে নেই রে মেঘলা, কেন আনলি এসব? তুলিকাপু আমাকে অপমান করেনি, ও ঠিকই করেছে। আমি ওর যোগ্য নই, আমি গাধা, আমি গোলাম। মুখ বন্ধ কর, কোনো কথা না, সবটুকু শেষ করবি। তুই না একটা আস্ত গাধা। তুলিকা তোকে যা বলেছে তার মানে কি তুই না খেয়ে মরে যাবি? নিজের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার অধিকার তোকে কে দিয়েছে? নীল তোকে ভিডিও নিয়ে অপমান করলো, আর তুই কিনা তুলিকার জন্য কাঁদছিস? দূর থেকে তুলিকা এই দৃশ্যটা দেখতে পায়। কালকের পর থেকে সে হন্যে হয়ে আকাশকে খুঁজছিল। আকাশের পাশে অন্য এক মেয়েকে দেখে তার বুকের ভিতরটা জ্বলে ওঠে। সে দ্রুত পায়ে দৌড়ে তাদের দিকে এগিয়ে যায়। আকাশ, তোর সাহস তো কম না? এখানে বসেই এই মেয়ের হাতে খাচ্ছিস, আর আমি কাল থেকে তোর খোঁজে হন্যে হয়ে ঘুরছি। ভিডিও ভাইরাল হওয়ার পর তুই এইভাবে আড়ালে বসে অন্য মেয়ের সাথে প্রেম করছিস? তোর কি লজ্জা শরম কিছুই নেই? আকাশ চমকে ওঠে। মেঘলা খাবার থালাটা হাত থেকে নামিয়ে রাখে। তুলিকার চোখে তখন আগুনের ফুলকি। সে ঝড়ের বেগে ঝগড়া শুরু করে। তুলিকাপু, তুমি এখানে কিভাবে আমার খোঁজে? তুমি তো আমাকে গোলাম বলতে। ভিডিও ভাইরাল হওয়ার পর তুমি আমার সামনে আসার সাহস পাচ্ছ? চুপ কর একদম। আর এই মেয়েটা কে? তুই কি আমায় ছেড়ে দেওয়ার পর এই সস্তা মেয়েটাকে ধরেছিস? হ্যাঁ, তোর রুচি তো দিনের পর দিন নামছে। আকাশ, এই মেয়েটা কে? তোর নতুন প্রেমিকা, নাকি ভিডিওর পর তোর আর কোনো গতি নেই দেখে সস্তা কাউকে খুঁজে নিলি? একটু ভদ্রভাবে কথা বলুন আপু। আপনি বড় হতে পারেন, কিন্তু কাউকে অপমান করার অধিকার আপনার নেই। আকাশ কয়েকদিন ধরে কিচ্ছুই খায়নি, তাই আমি ওকে খাওয়াতে এসেছি। তুই আমাকে ভদ্রতা শেখাবি? তোকে কে ডেকেছে এখানে? তুই কে আকাশকে খাওয়ানোর? তুই কি ওর কাজের মেয়ে, নাকি এর চেয়েও সস্তা কিছু? আকাশ, আমি তোকে নীলের সামনে ভিডিওর জন্য অপমান করতে দেইনি, আর তুই এখানে অন্য মেয়েদের সাথে প্রেম করছিস। তোকে আমি গোলাম ভেবে ভুল করিনি, তুই সত্যিই তাই। চুপ করো তুলিকাপু, যথেষ্ট হয়েছে। মেঘলাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। তুমি আমায় চড় মেরেছ, সবার সামনে অপমান করেছ। নীল যখন আমায় অপমান করলো, তুমি কোথায় ছিলে? আমি নাটক করছি? তোর জন্য আমি নীলকে চড় মারলাম। তুই জানিস না আমি কাল থেকে কি অবস্থায় আছি? তোকে পাওয়ার জন্য আমি নীলকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলাম, আর তুই অন্য মেয়ের সাথে আড্ডা দিচ্ছিস। তুমি নীলকে বিয়ে করতে চেয়েছিলে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো আমাকে গোলাম মনে করতে, এখন নীলকে বিয়ে করছো? তাহলে আমার কাছে কি নিতে এসেছো?
তোর জন্য, তোকে প্রমাণ করার জন্য যে নীল তোকে ভুল বলেছিল। কিন্তু তুই তো গাধা, তুই কিচ্ছু বুঝিস না। তোর জন্য আমি নিজের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি, আর তুই আমাকে এই সস্তা মেয়েটার সামনে অপমান করছিস। সম্মান নয়, ওটা ছিল তোমার অহংকার। মেঘলা, চলো এখান থেকে। এই বিষাক্ত জায়গাতে আমি আর এক মুহূর্ত থাকবো না। তুলিকাপু, তুমি তোমার জীবন নিয়ে থাকো, আমাকে আর বিরক্ত করো না। তুমি ভিডিও নিয়ে চিন্তা করো, আমার চিন্তা করতে হবে না। তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? আকাশ, তুই পালানোর সাহস করিস না। নীল তোকে বলেছিল তুই গোলাম, আমি সেটা বিশ্বাস করিনি, কিন্তু তুই প্রমাণ করলি তুই সত্যিই গোলাম, এই মেয়েটার গোলাম। আমি কারো গোলাম নই, আর তুমিও কারো বন্ধু নও। তুমি শুধু অপমান করতে জানো। আকাশ মেঘলাকে টেনে নিয়ে পার্কের গেটের দিকে চলে যায়। তো তুলিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশকে যেতে দেখে, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে আবেগের আতিশয্যে সেখানে বসে পড়ে ডুকরে কেঁদে ওঠে। পার্ক থেকে চলে আসার পর আকাশ আর মেঘলার সাথে আর দেখা করেনি। সে মেসে ফিরে এসে নিজের ঘরে দরজা বন্ধ করে বসেছিল, কিন্তু সে জানতো না তুলিকা তার উপর নজর রাখছে। তুলিকা তখন পাগল প্রায়। নীলকে চর মারার পর থেকেই তার মাথার ঠিক নেই। সে ঠিক করে নিয়েছে আকাশকে সে ছাড়বে না। একদিন সন্ধ্যায় মেস থেকে বের হতেই একদল লোক আকাশকে জোর করে গাড়িতে তুলে নেয়। তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও আমাকে, পুলিশের লোক ডাকবো আমি। তোমরা আমাকে কিডন্যাপ করতে পারো না। চুপচাপ বসে থাক, বেশি নড়াচড়া করলে গুলি খেয়ে মরবি। আজ তো একটা গোলামের এত তেজ কিসের? তোর সাহস তো কম না তুলিকা আপুর উপর হাত তোলার। গাড়ির ভেতরেই গুন্ডারা আকাশকে আঘাত করে, ফলে সে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একটা অদ্ভুত অন্ধকার ঘরে দেখতে পায়। তার হাত পা বাঁধা, সামনে একটা চেয়ারে বসে আছে তুলিকা, আর চারপাশে 3 জন গুন্ডা দাঁড়িয়ে আছে। তুলিকাপু, তুমি তুমি এসব কি করছো? আমাকে এখানে কেন এনেছো? এটা কি কোনো ধরনের মজা? আমার হাত পা কেন বাঁধা? মজা নয় আকাশ, তুই আমাকে বুঝতে পারছিস না। আমি তোকে ছাড়া বাঁচবো না, তোকে আমি ছাড়া আর কেউ পাবে না। তুই আমার, শুধু আমার। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তোকে আমি সমাজের সামনে ছোট হতে দিব না। পাগল, তুমি আস্ত একটা পাগল। আমাকে কিডন্যাপ করেছিস, এটা অপরাধ। পুলিশ আসবে, আমি থানায় গিয়ে তোকে কেস করব। তুমি আমাকে জোর করে আটকে রাখতে পারো না। পুলিশ আসার আগেই তুই আর আমি এক হয়ে যাব। কাজী আসছে, এই ঘর থেকে তুই আর বের হবি না, সোজা আমার স্বামী হয়ে বের হবি। তুই আমাকে বিয়ে করতে বাধ্য হবি আকাশ। বিয়ে? আমাকে জোর করে? তুলিকা, আমি তোমাকে ঘৃণা করি। তোমার ওই নোংরা ভিডিওর চেয়েও বেশি ঘৃণা করি তোমাকে এখন। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আমি তোমাকে ডাইনি মনে করি। ঘৃণা করিস কর, বিয়ের পর ভালোবাসতে বাধ্য হবি। আমি জানি তুই আমাকেই ভালোবাসিস। ওই মেঘলা মেয়েটার কাছে যাস তুই? ওর যোগ্যতা কি? ও তোকে আমার মতো করে ভালোবাসতে পারবে না। আমি তোমাকে ভালোবাসতাম, এখন শুধু ঘৃণা করি। তুমি একটা ডাইনি। নীল তোমাকে ঠিকই বলেছিল, তুমি নোংরা, তুমি একজন সস্তা মেয়ে। তুমি কি ভেবেছ জোর করে বিয়ে করলে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেব? দরজায় টোকা পড়ে। কাজী সাহেব ভেতরে ঢোকেন, পেছনে 2 জন সাক্ষী। আসসালামু আলাইকুম। বরকনে কোথায়? কাজ সম্পূর্ণ করতে হবে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। শুরু করুন কাজী সাহেব। আর ইজাব কবুলের সময় বন্দুকটা ওর মাথায় ঠেকিয়ে রাখবেন। আকাশ যদি টু শব্দও করে তবে গুলি করবেন। আমি বিয়ে করব না। কাজী সাহেব আমাকে বাঁচান, এরা আমাকে কিডন্যাপ করেছে। আমি নাবালক নই, আমি বিয়ে করতে চাই না, এটা সম্পূর্ণ অবৈধ। ওর মাথায় বন্দুকটা ঠেকিয়ে রাখো, না হলে ট্রিগার টিপে দেবে। আকাশ, শেষবারের মতো বলছি, বিয়েটা কর। গুন্ডারা আকাশের কপালে বন্দুক ঠেকিয়ে ধরে। আকাশ স্তব্ধ হয়ে যায়। বাবাজি, বিয়েটা করে নাও, জীবনটা অনেক বড়। এরা যা বলছে তা মেনে নেওয়াই ভালো। আমি সাক্ষী হিসেবে আছি, সব আইনভাবে হবে। বিয়েটা কর আকাশ, নইলে এই মুহূর্তেই তোর মাথাটা উড়ে যাবে। আমি তোকে লাশ হিসেবেও বিয়ে করতে রাজি আছি। তুই আমার গোলাম ছিলি, গোলামি থাকবি। তুলিকা, তুমি এটা কি করলে? আমাকে মেরে ফেলো, তাও বিয়ে করব না। তুমি কি আমাকে ভালোবাসো, নাকি আমাকে গোলাম বানিয়ে রাখতে চাও? তুমি একজন মানসিক রোগী।
বিয়ে কর, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই আমার গোলাম, তোকে আমার বউ হতেই হবে। তোর ভালোবাসা আমি জোর করে আদায় করব। তোকে ছাড়া কেউ ভালোবাসবে না, তোকে আমি ছাড়া কেউ ভালোবাসবে না। মেয়েটা ঠিকই বলেছে বাবাজি। ইজাব কবলটা বলে ফেলুন, জীবনটা অমূল্য, বন্দুকের সামনে তর্ক করা ঠিক না। আমি আকাশ। হ্যাঁ, কোনে তুলিকা, বলো। কাজী সাহেব তাড়াতাড়ি করুন। আমি বিয়ে করছি না, গুলি করো। আমি জানি তুমি গুলি করবে না, তুমি আমাকে ভালোবাসো। ট্রিগার চাপো, দেখি ও কি করে কি না। কাজী সাহেব আকাশের হাতটা ধরেন আর তুলিকা আকাশের কানে কানে কিছু বলে। বন্দুকের ঠান্ডা নল আকাশের কপালে। এক ভয়াবহ পরিস্থিতিতে আকাশ বিয়ে করতে বাধ্য হয়। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হলো। আকাশ জ্ঞান হারায়। তরিকা তাকে জড়িয়ে ধরে হাঁটছে, কিন্তু আকাশের চোখে শুধু ঘৃণা আর অপমানের জল। সে বুঝে গেছে তার জীবন নরকে পরিণত হয়েছে। আকাশের যখন জ্ঞান ফিরল তখন তার মাথার ভেতরটা দপ দপ করছে। চোখ খুলে দেখলো সে একটা বিলাসবহুল বিছানায় শুয়ে আছে। ঘরটা অচেনা কিন্তু সাজানো গোছানো। জানালার পর্দাগুলো টানা, বাইরে দিন না রাত বোঝা যাচ্ছে না। আকাশ ধরপড় করে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু তার সারা শরীর ব্যথায় টনটন করছে। সে মনে করার চেষ্টা করলো পার্ক মেঘলা, তারপর হঠাৎ অন্ধকার আর কোনো লোকের ধস্তাধস্তি। তার পাশে একটা আয়নার সামনে বসে আছে তুলিকা, পরনে বিয়ের লাল বেনারসি, কপালে চন্দন, সাজগোজ সম্পূর্ণ। কোথায় কোথায় আমি? তুলিকাপু, তুমি এখানে? জেগেছিস তাহলে? ভালো, অনেকক্ষণ ঘুমিয়েছিস। আর তুলিকা আপু নয় আকাশ, আমি এখন তোর স্ত্রী। বউ? স্ত্রী? কি বলছো তুমি? এসব কি কোনো স্বপ্ন? বউ না, স্বপ্ন নয়, বাস্তব। তোর হাতের ওই আংটিটা দেখ, কাল রাতে তুই যে আমার নামে সাক্ষী দিয়েছিস, সব সত্যি। কাজী এসে বিয়ে পড়িয়ে গেছে। গুন্ডাগুলো ঠিকই বন্দুক ধরেছিল, কিন্তু সই তো তুই করেছিস। না না, এটা হতে পারে না, এটা অন্যায়। আমি জোর করে স্বাক্ষর করেছি, এটা কোনো বিয়েই না। আমি এটা মানি না। মানে তোকে হবেই, মানতে তোকে হবেই। না মানলেও কিছুই করার নেই। তুই এখন আমার ঘরে, আমার বিছানায়। এই বন্ধ ঘরের বাইরে গুন্ডারা পাহারা দিচ্ছে। তুই পালানোর চেষ্টা করলেও লাভ হবে না। তুমি পাগল হয়ে গেছো তুলিকা। আমি পুলিশে খবর দেব, তোমাকে আমি জেলে পাঠাবো। তুমি আমায় কিডন্যাপ করেছো। পুলিশ পাঠা, তার আগে তোকে ভাবতে হবে তুই এখানে এসে কি কি করেছিস। পার্কে ওই মেয়েটার সাথে তুই কি করেছিলি? আমার সামনে তুই অন্য মেয়ে নিয়ে ঘুরবি, অন্য মেয়ের হাতে খাবার খাবি, সেটা কখনোই হতে দেব না, হতে পারে না। তুই আমার গোলাম ছিলি, গোলামি থাকবি। শুধুমাত্র এই কারণে, এই সামান্য কারণে আমাকে বিয়ে করেছো? ঠিক আছে তুলিকা, তুমি তাহলে দেখো আমি কি কি করতে পারি। এবার তোমার চোখের সামনে আমি মেয়ে নিয়ে ঘুরবো, মেয়েদের সাথে ফুর্তি করব। দেখি তুমি কি করতে পারো। আমি তোমার পেছনে অনেক ঘুরেছি, তোমার সব আবদার শুনেছি, কিন্তু আর নয়। আমি এখনই এখান থেকে চলে যাব। আকাশ বিছানা থেকে নামতে গিয়ে পড়ে যায়। সে কোনো মতে উঠে দরজার দিকে দৌড় দেয়। চলে যাবি যা, দরজার বাইরে গুন্ডারা দাঁড়িয়ে আছে, তুই পারবি না। আর যদি পারিসও তবে তোর মায়ের কথা একবার ভাব। মায়ের কথা কেন তুলছ? মা তো গ্রামে। গ্রামে বলেই তো চিন্তা করছি, তোর অসুস্থ মা রয়েছে গ্রামে। তুই তো জানিস আমি কি কি করতে পারি। আমার গুন্ডারা তোর মায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তুই যদি এই ঘর থেকে এক পাও বাইরে রাখিস বা আমার অবাধ্য হোস, তাহলে তোর মায়ের যদি কোনো ক্ষতি হয় তার দায় তোর। তুমি এমন করতে পারো না। মা তো তোমার কোনো ক্ষতি করেনি। ক্ষতি না করলে ভালো। মায়ের প্রাণটা যদি ভালোবাসিস তাহলে তোকে এখানেই আমার সাথে থাকতে হবে, সংসার করতে হবে, তোকে প্রেম করতে হবে। তুই আমার স্বামী, কোনো মেয়ে নয়। আমি তোর জীবনের একমাত্র নারী। তুমি এতটাই নিচে নামতে পারো সেটা আমি আগেও ভাবতে পারিনি। আমি তোমাকে ভালোবাসতাম তুলিকা, কিন্তু তুমি নিকৃষ্টতম মানুষ। যদি জানতাম তুমি এত নিচে নামবে, তোমাকে কোনোদিন ভালোবাসতাম না। তুমি ডাইনি। ভালোবাসতাম বলছিস কেন? ভালোবাসিস, এখনো ভালোবাসিস। ঘৃণা করছিস কারণ তুই আমার কাছে হেরে গেছিস। এইসব বাজে কথা বলে লাভ নেই, মায়ের কথা ভাব। আমি রাজি,
কিন্তু মাকে ছেড়ে দাও, মাকে কিছু করবে না। আকাশ মেঝেতে বসে পড়ে। তার সমস্ত রাগ, সমস্ত তেজ যেন মুহূর্তেই কর্পূরের মতো উড়ে যায়। সে জানে তুলিকা কি করতে পারে। না, তুই যদি বাধ্য থাকিস মা ভালো থাকবে। তুই তো আমার স্বামী, তাই না? স্বামীরা বউয়ের সাথে সংসার করে। কাল সকালে তোকে আমার গ্রামের বাড়িতে যেতে হবে। মায়ের সামনে গিয়ে বলতে হবে তুই আমাকে বিয়ে করেছিস। আমি যাব, সব করব, কিন্তু কিন্তু আমাকে এভাবে আটকে রেখো না। আটকে রাখবো না, কিন্তু তুই তো আমারই। তোর শরীরের প্রতিটা লোমকূপ আমার। তোকে আমি ছাড়া কেউ ছোবে না। আমি তোকে আমার গোলাম বানিয়ে রাখবো সারা জীবন। আমি তোকে ঘৃণা করি তুলিকা। জানি, কিন্তু আমি তোকে ভালোবাসি। তোকে আমার পেতেই হতো, আর আমি তো পেয়েছি। এখন ওঠ, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার আনছি। আকাশ বাধ্য হয়ে বাথরুমের দিকে যায়। সে জানে এই নরক থেকে বের হওয়ার কোনো পথ নেই। তার মায়ের প্রাণের বিনিময়ে সে এখন তুলিকার বন্দি স্বামী। মা, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা ডাইনির হাতে তুলে দিলাম। মেঘলা, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলে, কিন্তু আমি ব্যর্থ। অবশেষে তুই আমার হলি আকাশ। নীল তোকে গোলাম বলতো, কিন্তু তুই আমার স্বামী। তোর এই ঘৃণা আমাকে আরো পাগল করছে তোকে ভালোবাসতে। আমি তোকে এমন ভালোবাসবো যে তুই নিজেকেও ভুলে যাবি। নিঝুম রাত, ঘরের একমাত্র আলোটা টিমটিম করে জ্বলছে। আকাশ বিছানায় পড়ে আছে, তার চোখ বন্ধ, কিন্তু সে ঘুমোচ্ছে না, ঘুমের অভিনয় করছে। তার সারা শরীর এখনো ভয়ে আর ঘৃণায় শিউরে উঠছে। তুলিকা আয়নার সামনে থেকে উঠে বিছানার পাশে এসে দাঁড়ালো। সে আকাশের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে তার পাশে বসলো। আমি জানি তুই আমাকে ঘৃণা করতে শুরু করেছিস আকাশ। তোর ওই চাহনি, তোর ওই নীরবতা আমাকে প্রতিটি মুহূর্তে পুড়িয়ে মারছে, কিন্তু আমার হাতে আর কোনো উপায় ছিল না। তুই যখন ওই মেঘলা মেয়েটার সাথে পার্কে ছিলি, আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। আমি চাইনি তোর সাথে এমনটা করতে। তুলিকা ফুপিয়ে কেঁদে ওঠে। তার কান্না আকাশের ঘুমকে আরো আচ্ছন্ন করে ফেলে, কিন্তু সে চোখ খোলে না। আমি চাইনি তোর সাথে এমনটা করতে, কিন্তু তোকে যে আমার সাথে থাকতেই হবে। নীলা আমাকে অপমান করেছিল, তুই সেদিন চলে গিয়েছিলি। আমি তোকে হারাতে পারবো না আকাশ, তুই আমার সব। আমাকে অপরাধী ভাবিস না। আমি তোকে ভালোবাসতে বাধ্য করেছি কারণ তুই আমাকে ভালোবাসতিস না। তুলিকা দীর্ঘশ্বাস ফেলে আকাশের পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আকাশ তখনও জেগে আছে। তার মনে হচ্ছে সে নরকে বাস করছে। আমাকে হারাতে পারবি না, তুই আমাকে হারিয়েছিস তুলিকা, বহু আগেই। তুই শুধু আমার শরীরটাকে বন্দি করেছিস, আমার আত্মাকে নয়। আমার মায়ের কি হবে? আকাশ ধীরে ধীরে বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঠিক তার জীবনের মতো। সে আর কান্না চেপে রাখতে পারে না, হু হু করে কেঁদে ওঠে। কেন এমন হলো? কেন সব কিছু এমন এলোমেলো হয়ে গেল? আমি কি কোনো অপরাধ করেছিলাম? মেঘলা, তোকে আমি আর কোনোদিন দেখতে পাবো না, তাই না? এই ডাইনির হাত থেকে আমি কিভাবে বাঁচবো? মা, আমাকে মাফ করে দিও মা। আমি তোমাকে বাঁচাতে গিয়ে নিজেই শেষ হয়ে গেলাম। আকাশের কান্নার শব্দে তুলিকার ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকলেও সে জানালার দিকে তাকিয়েই কান্না চালিয়ে যায়। তার বুকটা ভেঙে আসছে অনুশোচনায় আর ঘৃণায়। পরের দিন সকালে ভোরের আলো ফুটে উঠতেই আকাশের ঘুম ভাঙলো। তার মনে হলো গত রাতে সেই দুঃস্বপ্নটা বুঝি সত্যি ছিল। সে ধরপড় করে বিছানা থেকে উঠলো। বাথরুমের দিকে যেতে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই সে স্তব্ধ হয়ে গেল। তার সারা মুখে, কপালে, গালে লাল লাল চুমুর দাগ, যেন কেউ শয়তানের মতো সারা মুখে তার চিহ্ন রেখে গেছে। তুলিকা, এসব কি? এটা কি করছো তুমি? তুলিকা রান্নাঘর থেকে বাহাতে কফির মগ নিয়ে এলো। পরনে সাধারণ শাড়ি, চোখে মুখে অদ্ভুত এক তৃপ্তি। সে আকাশের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলো। আরে, এভাবে চিৎকার করছো কেন? এত সকালে গলা চড়িয়ে কথা বলতে নেই। আর চুমুর দাগগুলো দেখে এত অবাক হওয়ার কি আছে? গতকাল রাতে তো আমাদের বাসরাত ছিল, তাই ওই একটু একটু স্বামী স্ত্রীর মধ্যে এসব তো স্বাভাবিক। স্বাভাবিক? বাসর রাত? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো তোমাকে বিয়েই করতে চাইনি, তুমি জোর করেছো। ছি ছি, তুমি আমার সাথে এমন করার সাহস পেলে কোথায়? সাহস তো আমার অনেক আগেই ছিল আকাশ। তোকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, তা তো জানিসই। সাহস না থাকলে কি তোকে এভাবে আটকে রাখতে পারতাম? আমি তোমাকে ঘৃণা করি তুলিকা,
আমি তোমাকে জমের মতো ঘৃণা করি। আমার মুখে এসব দাগ লোকে দেখলে কি বলবে? লোক? লোকের কথা ভাবছিস? বিয়ের আগে তো কত চুমু দিতে চেয়েছিলি, মনে আছে? বৃষ্টির দিনে তখন লোকে কি ভাববে তা কি একবারও ভেবেছিলি? সেই চুমুর কারণে আমাকে কত অপমান সইতে হয়েছে নীল আর অন্যদের কাছে। আর এখন এখন তো তোকে চুমু দেওয়ার বৈধতা রয়েছে, বৈধ হয়ে গেছে। তাই আমি যখন খুশি যেখানে খুশি তোকে চুমু দিতে পারি, কেউ কিছু বলতে পারবে না। অবৈধ চুমুর জন্যই তো এই নরকবাস। আমি তোমাকে স্ত্রী হিসেবে কখনো মেনে নেব না। মেনে নিতে হবে। তুই আমার 5টা নয় 10টা নয় একটা মাত্র স্বামী। তোকে আমি সারা দিন চুমু দেব, দেখি কে কি করতে পারে। তুই তো আমার গোলাম, গোলামের উপর মালিকের অধিকার সব সময় থাকে। তুলিকা এগিয়ে এসে আবার আকাশকে চুমু খাওয়ার চেষ্টা করে। আকাশের আগে ফুসতে ফুসতে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে আর এক মুহূর্ত এই ঘরে থাকতে পারছে না। সরে যাও এখান থেকে, আমি তোমাকে স্পর্শ করতেও চাই না। আকাশ রাগে রুম থেকে বেরিয়ে অন্য একটি বন্ধ ঘরে চলে যায় এবং দরজা ভেতর থেকে আটকে দেয়। আকাশ অন্য ঘরে বসে নিজের ভাগ্যকে ধিক্কার দিচ্ছিল। হঠাৎ রান্নাঘর থেকে তুলিকার বিকট চিৎকারের আওয়াজ এলো। আকাশ প্রথমে যেতে চায়নি, কিন্তু আর্তনাদটা এত তীব্র ছিল যে সে নিজেকে ধরে রাখতে পারলো না। দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখলো তুলিকার হাত কড়াইয়ের গরম তেলের ওপর পড়ে গেছে। সে যন্ত্রণায় ছটফট করছে। তুলিকা, এটা কি কি করছো তুমি? আকাশ দ্রুত তুলিকার হাতটা জলের কল ধরে তার নিচে ধরলো। তার কণ্ঠের আগের চেয়ে বেশি অস্থিরতা। রান্না জানো না তো কেন করতে এলে? হাতটা তো প্রায় ঝলসেই গেছে। এখন যদি ইনফেকশন হয় তখন কি করবে? যখন রান্নার সময় হয় তখন আমি নিজেই তো রান্না করতাম। তোমাদের বাবুর্চিকে না হয় রান্না করতে বলতে, এসবের কোনো দরকার ছিল না। এরপরও তুই বলবি তুই আমাকে ভালোবাসিস না? আকাশ, আমি দেখতে পাচ্ছি তুই আমাকে ভালোবাসিস। আমার কষ্ট দেখে তুই যে অস্থির হয়ে যাচ্ছিস, আমার হাতে হাত দিয়েছিস, এটিকে আমি দেখতে পাচ্ছি না। ভুল বুঝছো, এটা শুধুই বন্ধুত্ব। মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে, এটাই নিয়ম। তুমি আমার জন্য রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছ, তার মানে এই নয় যে তুমি আমার কে হও। আমাদের বাড়ির দারোয়ান হাশেম মিয়ারও যদি এমন হতো আমি তার জন্য এমনটাই করতাম। এটাতে বিশেষত্বের কিছু নেই। তুলিকা মুগ্ধ হয়ে আকাশের বকাবকি আর জল ঢেলে দেওয়ার দৃশ্যটা দেখতে লাগলো। তার হাতের যন্ত্রণা যেন আকাশের ছোঁয়ায় কমে গেছে। ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছি, এত বকাবকি করছে তাও হাতটা ছাড়ছে না। এই মানুষটা আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না, আমি জানি। আকাশ কোনো কথা না বলে তুলিকার হাতে ওষুধ লাগিয়ে দিল। তারপর নিজেই কড়াইয়ের সামনে দাঁড়িয়ে রান্না শুরু করলো। তুলিকা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার পুড়তে থাকা হাতের ব্যথার চেয়ে আকাশের এই রূপ তাকে বেশি আচ্ছন্ন করছে। পরের দিন সকালে কলেজ ক্যাম্পাস গমগম করছে। তুলিকা আর আকাশ একসাথে গাড়িতে করে কলেজে ঢুকলো। তুলিকার মুখে বিজয়ের হাসি আর আকাশের মুখে রাজ্যের ক্লান্তি ও বিরক্তি। তারা সোজা গিয়ে করিডোরের মাঝখানে দাঁড়ালো, যেখানে নীল তার দলবল নিয়ে আড্ডা দিচ্ছিল। তুলিকা আকাশের হাতটা শক্ত করে ধরে নিল। সবাই একটু শোনো, একটা জরুরি ঘোষণা আছে। আমি আর আকাশ বিয়ে করে ফেলেছি, কাল রাতে আমাদের বিয়ে হয়েছে। করিডোরে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। ছাত্রছাত্রীরা হা হয়ে তাকিয়ে রইল। নীল অবিশ্বাস্য চোখে তাদের দিকে তাকিয়ে রইল। তার মুখ ফুটে উঠল এক বিকৃত ক্রোধ। বিয়ে? তোরা? এই সস্তা গোলামটা তোকে বিয়ে করলো? তুলিকা, তোর রুচি তো ডাস্টবিনে নেমে গেছে। আর তুই আকাশ এই রাক্ষসীকে বিয়ে করলি? ও তোকে জ্যান্ত খেয়ে ফেলবা। ভিডিওটা তো পুরো কলেজে ভাইরাল। তুই কি ভেবেছিস তোকে সবাই মানবে? নীল, মুখ সামলে কথা বলো। তুলিকা এখন আমার স্ত্রী। তোর সাথে বন্ধুত্বের খাতিরে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আর না। কি করবি তুই? মারবি? সস্তা গোলামের সাহস তো কম না। তুই তোকে বিয়ে করিসনি তুলিকা, ওকে তুই গলার ফাঁসি হিসাবে ঝুলিয়ে নিয়েছিস। আর তুই আকাশ, মনে রাখিস তোকে আমি ছাড়বো না। এই বিয়ে আমি ভেঙে দেবো। বিয়ে ভাঙার ক্ষমতা তোর নেই নীল। ভিডিওটা তুই ছড়িয়েছিলি, তুই জানিস তো আমি তোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি। তোকে আমি পুলিশে দিতে পারি, কিন্তু তুলিকা তো চাইনি, তাই আমি তোকে সুযোগ দিয়েছি। আর শোন, আমি গোলাম নই, আমি তুলিকার স্বামী। তোর মতো নোংরা মানুষ যে বন্ধুত্ব আর ভালোবাসার মানে বোঝে না, তাকে আমি প্রমাণ করে দিয়েছি। আকাশকে
নীলের মুখটা রাগে কালো হয়ে গেল। সে কিছু বলার আগেই মেঘলা দৌড়ে এসে আকাশের হাত ধরে টেনে করিডোরের এক কোণে নিয়ে গেল। নীল রাগে ফুঁসতে লাগলো। আকাশ, তুই এটা কি করলি? যার জন্য তোর জীবন শেষ হতে চলেছিল তাকে তুই বিয়ে করলি? আমি আমি তোকে ভালোবাসতাম আকাশ। আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই জানিস ও কেমন? ও তোকে ভালো রাখবে না। মেঘলা, এসব কি বলছিস? তোকে আমি অনেকবার বলেছি তোর সাথে আমার শুধুই বন্ধুত্ব ছিল, এর বেশি কিছু নয়। ভিডিওর পরেও তুই আমার পাশে ছিলি, আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু তুলিকা আমার স্ত্রী। বন্ধুত্ব? তুই জানিস না ও তোকে কিডন্যাপ করেছে, জোর করে বিয়ে করেছে? তুই কি ওর হাতের পুতুল? আমি এটা অস্বীকার করতে পারি না যে আমি তুলিকাকে ভালোবাসি না। আমি সারা জীবন চেয়েছি তুলিকার সাথে থাকতে, হয়তো এভাবে নয়, কিডন্যাপ হয়ে নয়, কিন্তু থাকতে চেয়েছি। ও হয়তো ভুল পথে আমাকে পেয়েছে, কিন্তু ও আমার স্ত্রী, তাই এটাই ভালো হবে তুমি সরে যাও, আমাদের মাঝে আর আসবে না। তুলিকা দূর থেকে মেঘলা আর আকাশের এই কথোপকথন দেখছিল। তার রাগ চরমে পৌঁছালো। সে কোনো কথা না বলে রাগে কলেজ থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হলো। আকাশ মেঘলার কথার কোনো উত্তর না দিয়ে তুলিকার পেছনে ছুটলো। তুলিকা রাগে জ্বলতে জ্বলতে বাড়িতে ঢুকলো। সে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার মনে মেঘলার সাথে আকাশের কথা বলাটা হলো ফুটাচ্ছিল। কিছুক্ষণ পর আকাশ হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো। সে তুলিকার ঘরের দরজায় টোকা দিল। তুলিকা, দরজা খোলো। এভাবে রাগ করে কলেজ থেকে চলে আসার মানে কি? তুলিকা দরজা খুললো না, কিন্তু ভেতর থেকে চিৎকার করে উঠলো। তুই কেন এসেছিস সেখানে? যা না, ওই সস্তা মেয়েটার কাছে যা। তুই আমার স্বামী, তবুও তুই ওই মেয়েটার সাথে কথা বলতে কেন গিয়েছিলি? তুই জানিস না আমার রাগ হয়? তুই জানিস না আমি কতটা ঘৃণা করি ওকে? তুলিকা, দরজাটা খোলো। আমি তোমার সাথেই কথা বলতে এসেছি। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম কারণ মেঘলা আমাকে কিছু বলতে চেয়েছিল। তুলিকা দরজা খুলে দিল। তার চোখে জল আর রাগে মুখ লাল। তুই আমার স্বামী, তবু তুই আমার অবাধ্য হচ্ছিস। তুই কি জানিস না ভিডিওর পর আমার কি অবস্থা হয়েছিল? আর তুই অন্য মেয়েকে সময় দিচ্ছিস। তুলিকা, শোনো, তুমি ভুল বুঝছো। আমি মেঘলার সাথে কথা বলতে গিয়েছিলাম শুধু তোমার ব্যাপারে কথা বলতে। আমি ওকে পরিষ্কার বলে দিয়েছি ও যেন আমাদের মাঝে আর কোনো দিন না আসে। ও যেন তোমাকে নিয়ে কোনো বাজে কথা না বলে। তোমাকে বাঁচানোর জন্যই আমি ওর সাথে কথা বলেছি, তোমাকে অপমানিত করার জন্য নয়। তুলিকা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। আকাশের চোখে সততা দেখে তার রাগ জল হয়ে গেল। সত্যি তুই তুই আমাকে ভালোবাসিস বলেই ওর সাথে কথা বললি? তুই আমাকে ছাড়া বাঁচতে পারবি না, তাই না? আমি তোকে ভালোবাসতে চাইনি, কিন্তু তুই আমাকে ভালোবাসতে বাধ্য করেছিস। আর তুই তো আমার স্ত্রী, তোর সম্মান আমার সম্মান। তুলিকা আনন্দে আত্মহারা হয়ে আকাশকে জড়িয়ে ধরলো। তার বুকের উপর মাথা রেখে কেঁদে ফেললো। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, তুই আমার গোলাম, স্বামী, সব। আমি তোকে কোনো দিন যেতে দেব না, তুই শুধুই আমার। আমি জানি তুই আমাকে কিডন্যাপ করেছিস, জোর করেছিস, কিন্তু আমি এখন তোর স্বামী। সংসারটা আমরা ভালোভাবে করার চেষ্টা করি, চল। আমি জানি তুই আমাকে ছাড়া বাঁচবি না, আমি তোর জন্য সব করতে পারি। আকাশ, আমাদের সংসার কোনো মেঘলা বা নীল আসতে পারবে না, তুই শুধুই আমার। আকাশ তুলিকাকে জড়িয়ে ধরে রইল। যদিও তার মনে এখনো মেঘলার জন্য কিছুটা অপরাধ বোধ কাজ করছে, কিন্তু সে জানে এই নরক থেকে বের হওয়ার কোনো পথ নেই। তাই এই নরকেই স্বর্গ খোঁজার চেষ্টা করছে। রাতের নিস্তব্ধতায় পুরো বাড়িটা ডুবে আছে। ঘরে টিমটিমে আলোয় বিছানার পাশাপাশি শুয়ে আছে আকাশ আর তুলিকা। সারাদিনের ঝড়ঝাপটা, কলেজের ঘটনা আর মেঘলার প্রসঙ্গ, সবকিছু যেন এই মুহূর্তে এক অদ্ভুত শান্তিতে পরিণত হয়েছে। তুলিকা আকাশের বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে, আর আকাশ আলতো করে তুলিকার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাদের দুজনের মুখেই এক অপার্থিব তৃপ্তি ফুটে উঠেছে, যেন তারা এক নতুন জগতে প্রবেশ করেছে। আকাশ, তুমি কি এখনো আমাকে ঘৃণা করো? দিনের বেলা ওই ঝগড়াগুলোর পর আমার খুব ভয় হয় তুমি না আবার আমাকে ছেড়ে চলে যাও। আমার বুকের ভেতরটা এখনো ধকপক করছে। যদি তুমি আমাকে আগের মতো ঘৃণা করতে শুরু করো। না তুলিকা, ঘৃণা আর নেই। তোমাকে ঘৃণা করার শক্তিও আমি হারিয়ে ফেলেছি। আমি জানি তুমি আমাকে জোর করেছো, কিন্তু তোমার এই ভালোবাসার পাগলামি, হয়তো এটাই আমার নিয়তি ছিল। দিনের অপমান আর রাতের ঘৃণা সব আমি
ভুলে যেতে চাই। আমি চাই তুমি আমাকে ভালোবাসো, যেমন আমি তোমাকে এখন নতুন করে ভালোবাসতে চাইছি। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? এই বন্ধনটা কি শুধুই কিডন্যাপের নাকি ভালোবাসারও? আমি চাই আমাদের সম্পর্কটা শুধুই ভালোবাসার হোক। আমি জানি আমি অপরাধী, তোমাকে কিডন্যাপ করেছি, জোর করেছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি মরে যেতাম। তোমাকে আমি ভালোবাসতে বাধ্য করেছি, কারণ আমি জানি আমাদের এই সম্পর্কের মাঝে আর কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারবে না। তুমি শুধুই আমার, আকাশ। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি চাই তুমি আমার এই ভালোবাসার গভীরতা বোঝো। জানি, সব অপমান সব দুঃখ ভুলে যেতে চাই আমি। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমি চাই আমাদের সম্পর্কটা শুধুই ভালোবাসার হোক। আমি চাই না কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মাঝে আসুক। তুমি আমার জীবনে সবথেকে বেশি গুরুত্ব পাবে তুলিকা। শুধুই ভালোবাসার? আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমার স্বামী, তুমি আমার গোলাম ছিলে, কিন্তু এখন তুমি আমার সব। আমাদের কোনো ভয় নেই আকাশ, কেউ আমাদের আলাদা করতে পারবে না। ঠিক আছে তুলিকা, আমি সব ভুলে গেলাম। তুমি আমাকে ভালোবাসো, আমি এখন এটাই বিশ্বাস করি। আমাদের নতুন জীবন শুরু হোক, আমরা দুজন মিলে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ব। হ্যাঁ আকাশ, আমরা দুজনে মিলে এমন একটা ভবিষ্যৎ গড়ব যে সবাই আমাদের ভালোবাসার কথা বলবে। আমরা কোনো নতুন জায়গায় চলে যাব যেখানে শুধু আমরা দুজনে থাকব। আমাদের সংসারে কোনো মেঘলা বা নীল আসতে পারবে না। হ্যাঁ, আমরা একটা ছোট বাড়ি নেব যেখানে খুব সুন্দর বাগান থাকবে। তুমি তোমার পছন্দ মতো বাড়ি সাজাবে আর আমি বাগান করব। আমাদের কোনো অভাব থাকবে না তুলিকা। আমি তোমার জন্য কাজ করব, তোমাকে পৃথিবীর সব সুখ দেব। তুমি শুধু আমাকে ভালোবাসবে, আর কোনো কিছু চাই না। শুধু তুমি আর আমি, বাগান বাড়ি আর আমাদের ভালোবাসা। আমি তোমার সব যত্ন নেব আকাশ। তোমার জন্য প্রতিদিন নতুন নতুন রান্না করব। আমরা দুজনে মিলে ঘুরতে যাব অনেক দূরে। আমাদের ভবিষ্যৎ সত্যি খুব সুন্দর হবে। এই রাতে তারা দুজনেই সমস্ত ঘৃণা আর অপরাধ বোধকে ভুলে একে অপরের ভালোবাসায় বন্দী হয়। তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাগুলো যেন ঘোরের বাতাসে এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে দেয়। আকাশ আর তরিকা এক নতুন জীবনের স্বপ্ন বুনে একে অপরের বাহু বলয়ে ঘুমিয়ে পড়ে। শহরতলির এক ফ্ল্যাটে আকাশ আর তলিকা তাদের নতুন সংসার শুরু করেছে। বাহ্যিকভাবে সবকিছু ঠিকঠাক মনে হলেও আকাশের মনের ভিতরটা প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। সে তলিকাকে বিয়ে করতে বাধ্য হয়েছে, কিন্তু তার মা গ্রামে একা অসুস্থ। এই চিন্তা তাকে এক মুহূর্তের জন্যও শান্তি দিচ্ছে না। তলিকা অবশ্য খুব খুশিতে আছে। সে আকাশকে তার হাতের মুঠোয় পেয়েছে, এটাই তার বড় বিজয়। আকাশ, দেখো তো এই পর্দাগুলো কেমন লাগছে। কাল রাতে অর্ডার করলাম। আমাদের ঘরটা একদম নতুন সাজে সাজিয়ে ফেলবো। তোমার পছন্দ তো? হ্যাঁ, ভালোই লাগছে। কিন্তু তুলিকা, আমি তোমাকে কালও বলেছিলাম আমার মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। গ্রামে আমি ফোন করেছিলাম, প্রতিবেশীরা বলল মা ঠিকমতো খেতে পারছেন না। আমি একবার গ্রামে গিয়ে মাকে দেখে আসতে চাই। তুমি প্লিজ বাধা দিও না। আবার সেই একই কথা? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তো বললাম গ্রামের ডাক্তার ঠিকমতো চিকিৎসা করতে পারছে না, আমি শহরে বড় ডাক্তার নিয়ে আসছি, তারা মায়ের সব ব্যবস্থা করবে। তুমি মায়ের জন্য একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু আমার মায়ের কাছে যাওয়া প্রয়োজন তুলিকা। আমি নিজের চোখে না দেখলে শান্তি পাচ্ছি না। তুমি কি আমাকে মা থেকে বিচ্ছিন্ন করে নিজের অধিকার ফলাতে চাইছো? তুলিকা রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে, তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। হ্যাঁ চাই। আমি তোমাকে কারোর সাথে ভাগ করতে চাই না আকাশ, এমনকি তোমার মায়ের সাথেও না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে আমি আমার ভালোবাসার খাঁচায় বন্দি করতে চাই। তুমি যদি যাও তবে আমি কি করব জানি না। এমন সময় আকাশের ফোনে গ্রামের এক প্রতিবেশীর কল আসে। আকাশ দ্রুত ফোনটা ধরে। হ্যালো রফিক চাচা, মা কেমন আছেন? কি হার্ট অ্যাটাক? কখন? আমি এখনই আসছি। আকাশ ফোনটা রেখে স্তব্ধ হয়ে বসে পড়ে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তলিকা ভয়ে আর ভয়ে তার দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে আকাশ? মা ঠিক আছেন তো? মা আর নেই তুলিকা। রফিক চাচা বললেন মা আর নেই। কেন তুমি আমাকে যেতে দিলে না? আমি মাকে শেষবার দেখতে পারলাম না। তুমি আমার মাকে মেরে ফেলেছো।
আকাশ মেঝেতে বসে পড়ে হু হু করে কাঁদতে থাকে। তার সারা শরীর কাঁপছে। তুলিকা অপরাধ বোধ আর ভয়ে আকাশের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আকাশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি আমি চাইনি এমন হোক আকাশ। আমি শুধু চাই, আমার কাছে রাখতে চেয়েছিলাম। বিশ্বাস করো, আমি ডাক্তার আনছিলাম। তোমার ভালোবাসার দাম আমার মা দিল তুলিকা। তুমি মানুষ নও, তুমি ডাইনি। আমি তোমাকে ঘৃণাও করি না, কারণ ঘৃণা করার যোগ্য তুমি নও। আকাশের জীবনে যেন সব আলো নিভে গেছে। মায়ের মৃত্যুতে তার পৃথিবী শূন্য হয়ে গেছে, আর এই মৃত্যুর দায় সে তুলিকার উপর চাপাচ্ছে। সে জানে না এরপর তার জীবনে আর কি আছে। মায়ের মৃত্যুর পর দিনগুলো আকাশ আর তুলিকার জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছিল। আকাশ পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল, কোনো কথা বলতো না, এমনকি তুলিকার দিকে তাকিয়েও দেখতো না। কিন্তু একদিন সকালে তুলিকা ঘুম থেকে উঠে দেখলো আকাশ ঘরে নেই, ফ্ল্যাটের দরজা খোলা, আর আকাশের সব প্রয়োজনীয় জিনিসপত্রও গায়েব। আকাশ, আকাশ কোথায় তুমি? এই ভোরে কোথায় গেলে? তুলিকা দ্রুত ফোন তুলে আকাশের নম্বরে কল করলো, কিন্তু ফোনটি বন্ধ। সে আবারও কল করলো, প্রতিবারই একই যান্ত্রিক কণ্ঠস্বর, ফোনটি বন্ধ আছে। তুলিকার বুকের ভিতরটা আতঙ্কে কেঁপে উঠলো। সে কি সত্যি চলে গেল তাকে ছেড়ে? না না, ও কোথাও যায়নি, হয়তো পাশের দোকানে গেছে। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলো, আকাশ ফিরলো না। তুলিকা পাগল প্রায় হয়ে শহরের আনাচে কানাচে আকাশের বন্ধুদের কাছে খোঁজ নিতে লাগলো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। উপায় না দেখে তুলিকা শেষ পর্যন্ত মেঘলার ফ্ল্যাটে গেল। মেঘলাকে দেখেই সে চিৎকার করে উঠলো। মেঘলা, আকাশ কোথায়? তুই নিশ্চয়ই ওকে লুকিয়ে রেখেছিস। ওকে ফিরিয়ে দে বলছি। তুলিকা, পাগলামি করো না। আকাশ আমার কাছে নেই, ও চলে গেছে। আর ও ঠিকই করেছে। তোমার মতো ডাইনির সাথে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তুই মিথ্যা বলছিস। ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। ও আমাকে ভালোবাসে। ভালোবাসে? ওকে তুমি ভালোবাসার নামে বন্দি করে রেখেছিলে। ওর মাকে হত্যা করেছ। ও তোমাকে ঘৃণা করে তুলিকা। তোমার হাত থেকে বাঁচতেই ও পালিয়ে গেছে, আর কোনো দিনও ও তোমার কাছে ফিরে আসবে না। মেঘলার কথাগুলো তুলিকার বুকে তীরের মতো বিঁধল। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। মেঘলা দরজা বন্ধ করে দিল। তুলিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীর পায়ে নিজের খালি ফ্ল্যাটে ফিরে এলো। ফ্ল্যাটটা এখন খুব শান্ত, বড় বেশি শান্ত। তুলিকা আকাশের ঘরে ঢুকলো। সেখানে এখনো আকাশের ব্যবহারের সুগন্ধ লেগে আছে। সে খাটের উপর বসে আকাশের একটা জামা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আমি শুধু ওকে ভালোবাসতে চেয়েছিলাম। আমি চাইনি ওর মা বাবা মারা যাক। আমি শুধু চেয়েছিলাম ও শুধুই আমার হোক। আমি কি ভুল করেছি? আমি কি সত্যিই খুব অপরাধী? অনুশোচনার অনল তুলিকাকে পুড়িয়ে মারছে। সে অনুভব করলো তার ভালোবাসার জোর করার প্রবণতা সবকিছু ধ্বংস করে দিয়েছে। সে আকাশের ফোনে আবারও কল করে, কিন্তু ফোন বন্ধই থাকে। আকাশ আর ফিরে আসে না। তুলিকা তার নিজের তৈরি করা ভালোবাসার খাঁচায় এখন পুরোপুরি একা। আকাশ চলে যাওয়ার মাসখানেক পর তুলিকা বুঝতে পারে সে গর্ভবতী। এই খবর পাওয়ার পর তুলিকার একদিকে যেমন আকাশের জন্য হাহাকার বাড়ে, অন্যদিকে সে নতুন একটা আশার আলো দেখতে পায়। সে ভাবে আকাশের সন্তানকে আঁকড়েই সে বেঁচে থাকবে। কিন্তু এই অসহায় সময়ে তুলিকার পাশে এসে দাঁড়ায় নীল। নীল এতদিন সুযোগ খুঁজছিল তুলিকার কাছে আসার, এবার সে হাতে নাতে খুঁজে পেয়ে যায়। তুলিকা, তুমি এখন আর আগের মতো নও। এখন তোমার নিজের আর পেটের বাচ্চা যত্ন নিতে হবে। আকাশ তো চলে গেছে, ও কোনো দায়িত্ব নেয়নি, কিন্তু আমি আছি তো, আমি সব দেখব। নীল, আমার আকাশকে চাই। ও না থাকলে এই বাচ্চা নিয়ে আমি কি করব? আমার খুব ভয় লাগছে। তুলিকা, আকাশ তোকে ভালোবাসতো না, তাই চলে গেছে। যদি বাসতো তবে কি তোকে এভাবে একা একা ফেলে যেত? তুই কেন ওর জন্য কাঁদছিস? আমি তোকে বিয়ে করব তুলিকা। এই বাচ্চাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করব। আকাশ আর কোনোদিন ফিরে আসবে না। এই সুযোগে আমাদের নতুন করে শুরু করতে হবে। তুলিকা প্রথমে নীলের প্রস্তাবে রাজি না হলেও সময়ের সাথে সাথে সে বুঝতে পারে এই মুহূর্তে তার একজন মানুষের খুব প্রয়োজন। নীল তার প্রতিটি কাজে সাহায্য করে, ডাক্তার দেখানো থেকে শুরু করে খাবার দাবারের যত্ন, সব দায়িত্ব নিজে নিয়ে নেয়। নীল ভেবেছিল আকাশের অনুপস্থিতিতে সে সহজেই তুলিকার মন জিতে নিতে পারবে এবং তার সাথে সংসার করতে পারবে। আকাশ তো বোকা, এত সুন্দর একটা মেয়েকে ছেড়ে চলে গেল। আর এই বাচ্চার পর তুলিকা পুরোপুরি আমার হয়ে যাবে। আমি হব এই ঘরের মালিক, তুলিকার স্বামী।
তুলিকা তবুও মাঝে মধ্যে আকাশের ছবি দেখে কাঁদে, কিন্তু নীল তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে। তাদের জীবনে এক নতুন কিন্তু ভঙ্গুর সম্পর্কের শুরু হয়, যার ভিত্তি হলো নীলের স্বার্থপরতা আর তুলিকার অসহায়ত্ব। আকাশ শহর ছেড়ে অনেক দূরে এক ছোট শহরে আশ্রয় নিয়েছিল। নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছিল সে, কিন্তু তার মন থেকে তুলিকা আর তার মায়ের মৃত্যুর স্মৃতি কোনোভাবেই মুছে যাচ্ছিল না। একদিন আকাশ আর নতুন কাজের সূত্রে শহরের মূল রাস্তায় বের হয়। ভিড়ের মাঝে হঠাৎ করেই তার দৃষ্টি আটকে যায় একটি দৃশ্যে। এ কি দেখছি আমি? তুলিকা আর তার পাশে নীল। আকাশ দেখলো তুলিকার পেটে মাতৃত্বের ছাপ স্পষ্ট। সে হাঁটছে আর নীল খুব যত্ন করে তাকে আগলে ধরে নিয়ে যাচ্ছে। তাদের দুজনের মাঝের ঘনিষ্ঠতা দেখে আকাশের বুকের ভিতরটা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। তাহলে মেঘলার কথাই সত্যি ছিল। নীলকে ও বিয়ে করেছে। এই বাচ্চার বাবা কি নীল? তুলিকা, তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি অন্য কারো হয়ে গেলে। আর নীল যে আমাকে এত ঘৃণা করত, সে এখন তুলিকার স্বামী। আকাশ মনে মনে সিদ্ধান্ত নেয় সে তুলিকার সামনে যাবে না, তার এই নতুন জীবনে কোনোভাবেই ফিরে যাবে না। সে দ্রুত উল্টো পথে হাঁটা দেয়, হারিয়ে যেতে চায় ভিড়ের মাঝে। কিন্তু তুলিকা যে কিছুক্ষণ আগে সামনের দোকানের কাছে আকাশের প্রতিবিম্ব দেখেছিল, সে তাকে চিনতে ভুল করেনি। আকাশ, আকাশ দাঁড়াও। তুলিকা গর্ভাবস্থায় অস্বস্তি ভুলে আকাশের দিকে দৌড় দেয়। নীল কিছু বোঝার আগেই তুলিকা ভিড় ঠেলে এগিয়ে গিয়ে আকাশের হাত খপ করে ধরে ফেলে। আকাশ, তুমি ফিরে এসেছো। আমি জানি তুমি আসবে। আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। আমাকে ছেড়ে দাও তুলিকা, তোমার আর আমার জীবনের গল্প অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন তুমি যার সাথে আছো তার সাথেই সুখে থাকো। আকাশ হারিয়ে যাওয়ার আগেই তুলিকা তাকে আরো শক্ত করে ধরে ফেলে, যেন তাকে আর কোনোদিন চোখের আড়াল করবে না। নীল অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তার পুরো পরিকল্পনা যেন মুহূর্তেই ভেস্তে যেতে বসেছে। রাস্তা থেকে তুলিকা আর নীল মিলে প্রায় জোর করেই আকাশকে তাদের ফ্ল্যাটে নিয়ে আসে। আকাশ যেন এক পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। কারো কোনো কথাই তার কানে ঢুকছে না, সে শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। নীল পরিস্থিতিটা বুঝতে পেরে আলতো হেসে তুলিকাকে ইশারা করে, তারপর আকাশকে কিছুক্ষণ একা কথা বলার সুযোগ করে দিয়ে বাইরে চলে যায়। আকাশ, কেন এমন করছো? আমি আর কতদিন তোমাকে ছাড়া বাঁচবো? তুমি জানো না এই কয় মাস আমি কিভাবে দিন কাটিয়েছি। সুখে আছো তো, তাই না? নীলকে বিয়ে করেছো। এই বাচ্চার বাবা কি নীল? আমার আর কোনো অধিকার নেই এখানে তুলিকা। আমি চলে যাচ্ছিলাম। কেন ধরে আনলে? না আকাশ, নীল আমাকে বিয়ে করেনি। আমি গর্ভবতী ঠিকই, কিন্তু এই বাচ্চার বাবা শুধু তুমি। আমাদের সম্পর্কের একমাত্র নিশানা। নীল শুধু আমার দেখাশোনা করছিল, কারণ আমি একা ছিলাম। তুমি উধাও হয়ে যাওয়ার পর আমি আর কাউকে পাইনি। আকাশ তুলিকার কথাগুলো শুনে চমকে ওঠে। সে অবিশ্বাস্য চোখে তুলিকার পেটের দিকে তাকিয়ে থাকে। আমি জানতাম না তুলিকা। আমি জানলে হয়তো ফিরে আসতাম। কিন্তু মা, আমি মায়ের মৃত্যুটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছিল তোমাকে আমি ঘৃণা করি। তুমি আমার মাকে মেরেছ। ওই ফ্ল্যাটে থাকলে আমি পাগল হয়ে যেতাম, তাই কাউকে কিছু না জানিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। আমি মাকে মারিনি আকাশ। আমি শুধু চেয়েছিলাম তুমি আমার কাছে থাকো। সব দোষ আমার, আমি জানি। কিন্তু দেখো, আমাদের বাচ্চা আসছে। ও আমাদের পরিবারকে আবার পূর্ণ করবে। তুমি কি পারবে না আমাদের এই নতুন জীবনের জন্য আমাকে ক্ষমা করতে? জানি না তুলিকা, আমি এখনো মাকে ভুলতে পারিনি। কিন্তু এই বাচ্চাটার জন্য আমি হয়তো নতুন করে চেষ্টা করতে পারি। কিন্তু নীল আর আমার মাঝে থাকবে না। আকাশ, তুমি কেন চলে গিয়েছিলে? তুমি কি জানো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না? আমার মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। বাঁচতে তো আমিও পারতাম না তুলিকা, কিন্তু আমি কি থাকতে পারতাম? যে মায়ের মৃতদেহ আমি শেষবার দেখতে পারিনি, সেই মায়ের খুনি, হ্যাঁ খুনি বলবো আমি, তার সাথে এক ছাদের নিচে কিভাবে থাকতাম? তুমি আমাকে ভালোবাসা দাওনি তুলিকা, তুমি আমাকে বন্দি করেছো। আমার মায়ের মৃত্যুর দায় তোমার উপরই বর্তায়। আর এই অপরাধ বোধ নিয়ে আমি বেঁচে থাকতে পারতাম না, তাই চলে গিয়েছিলাম। আমি অপরাধী আকাশ, আমি অপরাধী। আমি যা করেছি তা ক্ষমাযোগ্য নয়, কিন্তু বিশ্বাস করো, আমি মাকে মারতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তুমি শুধুই আমার হও। আমি জানি আমার ভালোবাসাটা ভুল ছিল। আমি জানি আমার ভালোবাসাটা ছিল একটা খাঁচা। কিন্তু আমি তোমার প্রতি এতটাই আসক্ত ছিলাম যে আমি ভুল আর ঠিকের পার্থক্য ভুলে গিয়েছিলাম। আমার জেদ, আমার অহংকার সবকিছু তোমার জীবনের ক্ষতি করেছে। আমি জানি আমি তোমার মাকে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আকাশ, আমি এই বাচ্চার কসম খেয়ে বলছি, আমি তোমাকে আর কখনো কোনোদিন কষ্ট দেব না। এই বাচ্চা, তুমি কি জানো আমি তোমাকে রাস্তায় দেখার সময়
কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম তুমি নীলকে বিয়ে করেছো। ভেবেছিলাম নীল আর তুমি মিলে আমাকে ঠকিয়েছো। আমার নিজের সন্তানকে নীল নিজের নাম দেবে এটা ভেবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তো চলেই যাচ্ছিলাম তুলিকা, আমি তো মরেই যাচ্ছিলাম। আকাশ, তুমি আমাকে সাহায্য করো। নীল শুধু আমাকে সাহায্য করেছে, আর কেউ ছিল না আমার পাশে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে ভাবতে পারি না। এই বাচ্চা আমাদের ভালোবাসার শেষ স্মৃতি, আমাদের নতুন জীবনের শুরু। তুমি কি পারবে না আমাদের বাচ্চার জন্য হলেও আমাকে একটু বিশ্বাস করতে? আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আকাশ, তোমার ভালোবাসা ছাড়া আমি শূন্য। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু প্লিজ তুমি আমাকে একটু সুযোগ দাও। আমি নিজেকে বদলে ফেলবো। আমি তোমার প্রতিটা কষ্টের প্রায়শ্চিত্ত করব। ঘৃণা? হয়তো আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম তুলিকা, হয়তো আমি চেয়েছিলাম তোমাকে ভুলে যাই, কিন্তু পারিনি। তোমার উপর রাগ করতে করতেও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাদের এই সম্পর্কের মাঝে যে অপরাধবোধ, যে মিথ্যে, তা আমাকে প্রতিনিয়ত দংশন করেছে। কিন্তু আমি তোমাকে রাস্তায় দেখার পর বুঝতে পারলাম আমি তোমাকে হারাতে পারবো না। তোমার ওই কাতর চোখগুলো, ওগুলো তোমাকে আবারও তোমার কাছে টেনে এনেছে। আকাশ, তুমি আমাকে ক্ষমা করেছো? তুমি আমাকে আবার আগের মতো ভালোবাসবে? আমি আর কখনো কোনোদিন মিথ্যা বলবো না। আমি তোমার প্রতিটা বিশ্বাস রাখবো। আমাদের সন্তান, আমাদের পরিবার, সব আমি নিজের হাতে সাজাবো। তুমি আর কখনো একা নও আকাশ। আমি তোমার প্রতিটা মুহূর্তের সঙ্গী হব। আমি জানি না এটা ঠিক কিনা তুলিকা, আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে, কিন্তু আমি তোমাকে আর হারাতে চাই না। আমি চাই আমাদের সন্তান যেন ভালোবাসার মাঝে বড় হয়, কোনো ভয়ের মাঝে নয়। আমি তোমাকে ক্ষমা করলাম তুলিকা, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো আমার জীবনে কোনো মিথ্যে নিয়ে আসবে না। আমাদের সম্পর্কটা যেন বিশ্বাসের উপর গড়ে ওঠে। আমি কথা দিচ্ছি আকাশ, আমি শপথ করছি আমার জীবনের প্রতিটা মুহূর্ত শুধুই তোমার জন্য। আমি আমাদের সম্পর্ককে পবিত্র রাখবো। আমাদের সন্তানের জন্য আমি একজন ভালো মা হব, আর তোমার জন্য আমি তোমার একজন ভালো স্ত্রী হব। আমি সব হারিয়েছি শুধু তোমাকে পাওয়ার জন্য। এখন যখন তোমাকে পেয়েছি, আমি আর তোমাকে হারাতে দেব না। আমাদের বাচ্চার জন্য আমাদের নতুন করে বাঁচতে হবে। আমি জানি মা আর ফিরে আসবে না, কিন্তু মা হয়তো চান আমরা সুখী হই। এই অনুশোচনা, এই অপরাধবোধ আমরা দুজন মিলে কাটিয়ে উঠব। আমাদের এই নতুন জীবন শুধুই ভালোবাসা, শুধুই বিশ্বাসের। হ্যাঁ আকাশ, শুধুই ভালোবাসা। আমাদের সংসার আবার আলোয় ভরে উঠবে। কয়েক মাস কেটে গেছে। শহরের এক নামী হাসপাতালের কেবিনে তুলিকা শুয়ে আছে। তার কোলে এক ফুটফুটে সন্তান। কেবিনের ভেতরে দাঁড়িয়ে আছে নীল আর মেঘলা। দৃশ্যটা অদ্ভুত, কিন্তু পরিস্থিতির চাপে সবাই একসাথে। নীল এখন তুলিকার দিকে অন্য চোখে তাকায়, তার গলার স্বরও অনেক নরম। কেমন লাগছে এখন তুলিকা? বাচ্চাটা একদম তোমার মতো হয়েছে। আমি আমি সত্যিই খুব খুশি। নীল ভালো হওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু মেঘলার চোখে এখনো হিংসার আগুন জ্বলছে। সে তুলিকার বাচ্চার দিকে না তাকিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। কি এমন হলো? একটা বাচ্চা হলেই কি তুলিকা সাধু হয়ে যায়? আকাশ এখনো ওর ওই ডাইনিপনা ভোলেনি। আমি জানি এই বাচ্চাটাকে নিয়ে ও নাটক করবে। কি হলো মেঘলা, তুমি তো কিছু বললে না? বাচ্চাটাকে একটা আশীর্বাদও করবে না? আশীর্বাদ তো করবই, তবে সাবধানে থাকিস আকাশ। বাচ্চার মা তো চেনা, পরে আবার নিজের বাচ্চার উপরেই কোনো অত্যাচার শুরু না করে। মেঘলার কথায় কেবিনে অস্বস্তিকর নীরবতা নেমে আসে, কিন্তু আকাশ এবার আর রেগে যায় না। সে হাসি মুখে তুলিকার দিকে ঘুরে। তা যাই বলো তুলিকা, মানে তুলিকাপু, সেই সিনিয়র বান্ধবী যে কলেজের করিডোরে আমাকে কত ঘুরিয়েছে, কত বকাবকি করেছে, আজ সে আমার বাচ্চার মা। ভাবতে পারছো? ধুর, কি যে বলো না। তখন কি জানতাম তুমি একদিন আমার স্বামী হবে? ভাগ্যিস জানোনি, তাহলে তো আরও বেশি ঘোরাতে। তবে মনে রেখো তুলিকাপু, এখন আমার বাচ্চা তোমাকে ঘোরাবে, সারা রাত জাগাবে, পটি করবে, এটাই তোমার শাস্তি। আকাশের এই কথাই তুলিকা লজ্জিত হয়ে হাসে। এমনকি নীলও হেসে ওঠে। মেঘলা শুধু মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তোলে। সময় বয়ে গেছে দ্রুত। আকাশেরও তুলিকার মেয়ে ছোট্ট লিয়া এখন আধো আধো পায়ে সারা বাড়ি দৌড়ে বেড়ায়। তার মিষ্টি মুখের আধো আধো বুলি পুরো বাড়িতে আনন্দ ছড়িয়ে দেয়। তবে এই আনন্দের মাঝেও বাড়িতে একটা ছোটখাটো ঝগড়া লেগেই থাকে, যার মূলে আছে লিয়ার ডাকনাম। আকাশ দুষ্টুমি করে লিয়াকে শিখিয়েছে তুলিকাকে তুলিকাপু বলে ডাকতে। তুলিকাপু, লিয়া চা খাবো। তুলিকা রান্নাঘরে ব্যস্ত ছিল। লিয়ার মুখে এই ডাক শুনেই সে কপালে হাত দিয়ে সোজা ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়।
যেখানে আকাশ খবরের কাগজ পড়ছিল। তুমি কি মানুষ হবে না আকাশ? আমি তোমাকে বারবার বারণ করেছি না বাচ্চাকে এই নাম শেখাবে না? ও এখন আমাকে সারাক্ষণ তুলিকা আপু বলে ডাকে। সবার সামনে কি বিশ্রী লাগে। কেন? ডাকটা তো বেশ মিষ্টি। তুমি তো আমার সিনিয়র বান্ধবী ছিলে, তাই না? লিয়া তো ভুল কিছু বলছে না। ও তোমার পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। পুরনো দিনের কথা মনে করাতে গিয়ে তুমি বাচ্চাকে বেয়াদব বানাচ্ছ। তুমি সারাক্ষণ ওকে এই ডাক শেখাও, তাইও শিখেছে। আমি যদি এখন থেকে তোমাকে আকাশ ভাইয়া বলে ডাকে তখন কেমন লাগবে? দারুণ লাগবে। আমি তো বরং খুশি হব। কিন্তু লিয়া তোমার মুখ থেকেই এই ডাকটা বেশি শোনে, তাই ও শিখছে। আমি তো ওকে নতুন কিছু শেখাচ্ছি না। বাবা, তুলিকাপু রাগ করেছে। না মা, তুলিকাপু রাগ করছে না, ও তো খুশি হয়েছে, তাই না তুলিকাপু? তুলিকার রাগে ফুঁসতে ফুঁসতে রান্নাঘরে ফিরে যায় আর আকাশ লিয়াকে নিয়ে আরো জোরে হাসতে থাকে। সে নিশ্চিন্ত তুলিকা যতই রাগ করুক, মনে মনে সেও এই মজার ডাকটা উপভোগই করে। অবশেষে আমি আমার উদ্দেশ্য সফল হতে পেরেছি। আমি সবসময় চেয়েছি তুলিকাকে বিয়ে করতে, একটা সুন্দর সংসার সাজাতে। হয়তো ঠিকঠাকভাবে কিছুই হতে পারিনি, কিন্তু যেভাবেই হোক একটা সুন্দর সংসার তো হয়েছে। এই যে কি ভাবছো তুমি? যাও তাড়াতাড়ি করো, হাতের কাজগুলো শেষ করে খেতে আসবে। আর একটু পরে যাই না? এখন নয়, এখন যদি আমার কথা না শোনো তাহলে তো বুঝোই কি হবে। এই সিনিয়র বান্ধবীকে বিয়ে করে জীবনটাই তেজপাতা হয়ে গেছে। যদি বয়সের ছোট একজনকে বিয়ে করতাম তাহলে সে সবসময় আমার কথাই শুনতো, আর এখন সবসময় এই সিনিয়র বান্ধবীর কথা শুনে আমাকে চলতে হয়। ভালোই লাগে না।